বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি ভারতে গেলেন। অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা দেখলাম যে সেখান থেকে তিনি অপমানিত হয়ে ফিরে এলেন। তিনি সাধারণ পাসপোর্ট নিয়ে তিনি এসেছিলেন, যে পাসপোর্টটা ইমিগ্রেশনে তাকে কালো তালিকাভুক্ত করে রাখা হয়েছিল। শুক্রবারেই এটা পাঠানো হয়েছিল, একটা নোট ভার্বাল বা কূটনৈতিক বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ থেকে। সার্ক ভিসার ছাপ নিয়ে তিনি ভারত থেকে কিন্তু ভিসার আবেদন করে আসেন। সাধারণ বেগম জিয়ার মৃত্যুর পর একদম জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে দেখা করে আসলেন, মানে তারপরে নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠালেন। পাইপলাইন দিয়ে ডিজেল পাঠাচ্ছি, বাড়তি ডিজেলও দিয়েছি অনুরোধ করার পর। বিদ্যুৎ রোজ যেমন যাচ্ছিল তেমন যাচ্ছে, সেই বিদ্যুৎ ব্যবহার করে ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন। পুশ ব্যাক করছে ভারত, বা বাংলাদেশের ক্ষেত্রে পুশিন হচ্ছে। আন্তর্জাতিক আইনের যেমন লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে, আপনাদের দেশের মানবাধিকার সংস্থাগুলো বলছে। এটা ধরুন ভারতীয় জনতা পার্টির একটা রাজনৈতিক দর্শন। সেই দর্শনটা প্রচার করে তারা আসামেও জয়লাভ করেছেন, পশ্চিমবাংলাও জয়লাভ করেছেন। তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টো বাস্তবায়ন করছে। ধরেন আমাদের দেশে যে 12 লাখের মতো রোহিঙ্গা আছে, তাদেরকেও, তাদের জন্য প্রক্রিয়া চলছে, মানে বাংলাদেশের সাথে এটা একটা আন্তর্জাতিক প্রক্রিয়া আছে, কেমন ভাবে হওয়ার কথা। আন্তর্জাতিক আইন ভঙ্গ যদি হয়ে থাকে, বাংলাদেশের উচিত আন্তর্জাতিক মঞ্চে দ্বারস্থ হওয়া। সেই নিরীহ মানুষগুলোকে ঠেলে পেঠিয়ে দিচ্ছেন। কিন্তু ধরুন আবার বাংলাদেশে বেশ আলোচনা হচ্ছে, হইচই হচ্ছে এখনো পর্যন্ত, যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি ভারতে গেলেন একটি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের একটি বৈঠকে অংশ নিতে। কিন্তু যেটি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা দেখলাম যে সেখান থেকে তিনি অপমানিত হয়ে ফিরে এলেন। তিনি বললেন যে ইনস্ট্যান্ট প্রতিবাদ হিসেবে তিনি এই উদ্যোগটা নিয়েছেন এবং তিনি ফিরে এসেছেন। তাকে 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল, সাধারণভাবে বসিয়ে রাখা হয়েছিল। বাংলাদেশ এর পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে বলেছে, এটি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এটি দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত, কিন্তু ভারতের পক্ষ থেকে এখনো কিছু শোনা যায়নি। আসলে কি ব্যাখ্যা, কি জানতে পারছেন, কেন এরকম ঘটনা ঘটলো? ধন্যবাদ। প্রথম কথা, ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা অনাকাঙ্ক্ষিত এবং দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু যেটা আমাদেরকে তারা স্পষ্ট ভাষায় কোনো মন্তব্য এখনো প্রকাশ্যে করেননি পররাষ্ট্র মন্ত্রণালয়। তার কারণ তারা অনেকেই বিদেশে আছেন প্রধানমন্ত্রী সফরের জন্য। ফিরে এলে হয়তো বিষয় প্রশ্ন হবে, তখন হয়তো তাদের আনুষ্ঠানিক মন্তব্য জানা যেতে পারে। যেটুকু আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে তিনি সাধারণ পাসপোর্ট নিয়ে তিনি এসেছিলেন, যে পাসপোর্টটা ইমিগ্রেশনে তাকে কালো তালিকাভুক্ত করে রাখা হয়েছিল। যেহেতু তিনি প্রচুর ভারত বিরোধী মন্তব্য করতেন একটা সময়, সেই কারণে যখনই রাত্রি সন্ধ্যেবেলায় বা রাত্রি যখনই পৌঁছেছেন, তখন সেখানকার যে দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন অফিসার তিনি নিয়ম অনুসারে কম্পিউটারে তার নাম্বারটা তুলতেই দেখেছেন যে কালো তালিকাভুক্ত। তখন বিষয় যদি জানতে পারেন, তখন জানানো হয় যে, কারণ বাংলাদেশের হাই কমিশনার নিজেও এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। তিনি যখন জানাতেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান যে আসলে উনি একজন প্রতিমন্ত্রী এবং উনি ভারত সরকারের বা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সবাই যোগ দিতে আসছেন প্রতিনিধি দল নিয়ে, সেক্ষেত্রে তাকে প্রপার প্রোটোকল দেওয়া উচিত। এবং তারা দাবি করেছিলেন যে তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েও রেখেছিলেন একটি নোট ভার্বালে দিয়ে, এরকম প্রতিমন্ত্রী ভারতে যাচ্ছে। কিন্তু এই ঘটনাটা সাধারণভাবে যেটা হয় যে নিচু তলার অফিসারদের কাছে, তাদের কাছে মনে হয়েছে যে যেহেতু কালো তালিকাভুক্ত বিষয় মন্ত্রী হলেও তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা কিভাবে অনুমতি দেবে, এই জন্য সময়টা প্রচুর একটু বেশি লেগেছে। একজন মন্ত্রী হিসাবে মর্যাদার লোক, তিনি নিজেকে অপমানিত বোধ করেছেন এবং এটা বাংলাদেশ সরকারের তিনি প্রতিনিধিত্ব করছেন। কিন্তু তারপরে তাকে কিন্তু বলা হয় তিনি ওই কালো তালিকাভুক্ত পাসপোর্ট নিয়ে আসতে পারেন, মানে ভারতে প্রবেশ করতে পারেন, কিন্তু সেটা একবারের জন্য, একটা সিঙ্গেল এন্ট্রি। মানে এই ভবিষ্যতে এলে এইটা পাসপোর্টটা আর গৃহীত হবে না, ফলে তখন তাকে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে আসতে হবে। ঘটেছে, এটা বিষয় ঘটলো। কিন্তু আমার মনে হয়েছে তারপরে যিনি তিনি ফিরে যাওয়ার পর যে সাংবাদিক বৈঠক করেছেন, তাতে তিনি দুঃখ প্রকাশও করেছেন, আক্ষেপ প্রকাশ করেছেন, কিঞ্চিত রোষও প্রকাশ করেছেন। কিন্তু তা সত্ত্বেও তিনি একটি ইতিবাচক কথাও বলেছেন যে ভবিষ্যতে আমন্ত্রণ জানালে অবশ্যই আমি ভারতে যাব, এবং ভারতে যাব না এমন কোনো কথা নয়। দ্বিতীয়ত, এই ঘটনার জন্য ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো
প্রতিফলন ঘটবে এই না। দ্বিপাক্ষিক সম্পর্কটা নিয়ে তো আরেকটু কথা বলবোই, কারণ আরও অনেকগুলো ঘটনাই একসাথে ঘটে চলেছে। কিন্তু ধরেন যেই ব্যাখ্যাটা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে না হলেও আপনি জেনেছেন, ব্যক্তিগত পর্যায় থেকেও জেনেছেন বলছিলেন, আমরা আসলে গণমাধ্যমে এই ব্যাখ্যাটা দেখেছি। কিন্তু এই যে ধরেন রবিবারে গেলেন, শুক্রবারে এটা পাঠানো হয়েছিল একটা নোট ভার্বাল বা কূটনৈতিক বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ থেকে। আবার হাই কমিশনার নিজে উপস্থিত থেকে আপনিও বলছিলেন যে তিনি ওখানে যোগাযোগ করছিলেন, সেখানে মানে এটি, এবং আমরা তো মানে সাধারণ আতিথেয়তার বিষয়ও আছে। 2.5 ঘন্টা সময় তিনি বসে থাকলেন, ভারত যেখানে হোস্ট কান্ট্রি। এটি কি মানে এরকমই কি হবার কথা একজন সবুজ পাসপোর্ট বা সাধারণ পাসপোর্ট নিয়ে গেলে? না তো, আগে কখনো ঘটেনি, ওনার ক্ষেত্রে ঘটলো আর কি। এটা ঘটনা, যেহেতু তিনি আরেকটি বিষয় আমি যেটা শুনেছি তার সত্যতা এখনো জানতে পারিনি, সেটা হচ্ছে যে আমাদের ঢাকার ভারতীয় হাই কমিশন, তারাও তাদের কাছেও খোঁজ নেওয়ার পর জানা যায় যে তারা বলছে তারা এই বিষয়ে কোনো অবহিত ছিলেন না। তার কারণ হচ্ছে যে তিনি পররাষ্ট্র, যেহেতু তিনি বোধহয় জানতেন যে তার এই পাসপোর্টটি কালো তালিকাভুক্ত, সেই কারণে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্ক ভিসা নিয়েছিলেন, এবং সার্ক ভিসার ছাপ নিয়ে তিনি ভারত থেকে কিন্তু ভিসার আবেদন করে আসেন। সাধারণ পাসপোর্ট নিয়ে যদি কেউ আসতে চান ভারতে, বা ভারত থেকে কেউ বাংলাদেশে যেতে চান, তাহলে সেখানে হাই কমিশনে আবেদন করতে হয় ভিসার জন্য। আমাদেরও যাওয়ার সময় আমাদের আবেদন করতে হয়, অন্যরাও বাংলাদেশ থেকে যখন আসেন তাদের আবেদন করতে হয়। ভারতীয় বাংলাদেশের একটা সাংবাদিক দল যখন সফর করলেন, তাদেরও পাসপোর্টে তারা ভারতীয় হাই কমিশনে জমা দিয়েছেন, তারাও তাদের ভিসা দিয়েছেন। ইনি সাধারণ পাসপোর্ট ফলে কিন্তু ভিসা নেননি, ইনি সার্কের যে সুযোগ, সার্ক ভিসা বা সার্ক স্ট্যাম্প থাকলে অবাধে যাতায়াত করতে দেওয়া হয়। বহু সাংবাদিকের আছে বাংলাদেশে, সার্ক ভারতে কারণ নেই, তো তারা আসতে পারেন আর কি। তো তিনি ভেবেছিলেন সেই সার্ক স্টিকার দিয়েই তিনি সাধারণভাবে প্রবেশ করতে পারবেন। কিন্তু ওই পাসপোর্টটি যেহেতু কালো তালিকাভুক্ত হয়ে আছে, মানে নিয়ম অনুসারে নিয়ম পালন করার ক্ষেত্রে এটা এই ধরনের এটা কি অবাঞ্ছিত আসলে ঘটনা নিয়মের একটা ঘটে অজুহাত গিয়েছে। খুঁজলো ভারত, মানে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিয়মের একটা? অজুহাত করতে পারবে, এবং বহু ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে লাল আলো, রেড লাইট জ্বলছে গাড়ি চলছে, সবুজ আলো জ্বলছে গাড়ি বন্ধ হয়ে গেছে, আমি নিজে দেখি। নিয়মটা তো এখানে একটু হয়তো কড়াকড়ি কঠোর ভাবে, বিশেষত আরো বাংলাদেশি কেউ হলে তার ক্ষেত্রে এখন ইদানিং কালে আরো বেশি কঠোর ভাবে সেগুলো পর্যালোচনা বা কেন পরিবর্তন করে বাংলাদেশি দেখা হলে হচ্ছে। একটু আরো বেশি কঠোর কেন? না, বাংলাদেশ যেগুলো মানে সাধারণত যেগুলো দেখা যায় এখন বাংলাদেশ সম্পর্কে যেটা সত্যি কথা তো বলতে অসুবিধা নেই, সম্পর্ক স্বাভাবিক এখনো হয়নি। স্বাভাবিক হওয়ার পথে উদ্যোগ চলছে, দুপক্ষ থেকেই, উভয় পক্ষ থেকেই উদ্যোগ চলছে। কিন্তু এখনো সেটা আমি বলবো না যে ইউনূস সরকার যাওয়ার পর থেকে যতটা স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ভেবেছিল, আশা করা হয়েছিল, ততটা কিন্তু হয়নি এখনো। এখনো ভারতের নতুন হাই কমিশনার গেছেন, আশা করি এরপরে ধীরে ধীরে পরিবেশ পরিস্থিতি বদলাবে। কিন্তু কেন হলো না, মানে কি কি ঘটনার কারণে স্বাভাবিক হলো না? আমরা তো দেখলাম স্বাভাবিক হওয়ার যে কিছু প্রক্রিয়া, মানে সেই বার্তাটা ভারতের পক্ষ থেকে আপনিও আমার আগের অনুষ্ঠানে বলেছিলেন যে নির্বাচিত সরকারের সাথে সুসম্পর্ক হবে, এবং আমরা দেখলাম ও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তখনকার জন্য বলছি, তার সাথে গিয়ে দেখাও করে আসলেন। বেগম জিয়ার মৃত্যুর পর একদম জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে দেখা করে আসলেন, মানে তারপরে নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠালেন, নির্বাচিত হবার সাথে সাথেই সম্ভবত প্রথম অভিনন্দনটি তিনি করেছিলেন। তারপর আসলে কি হলো, ভালো সম্পর্কটা হবার কথা ছিল, হচ্ছে না কেন এখনো কাঙ্ক্ষিত মাত্রায়? এখন মনে হচ্ছে এটা একতরফা চলছে। একতরফা হচ্ছে এই কারণে ভারতের দিক থেকে মনে হচ্ছে, তার কারণ বলছি, এই সম্পর্ক থাকাকালীন আমরা পাইপলাইন দিয়ে ডিজেল পাঠাচ্ছি, ডিজেল বাড়তি ডিজেলও দিয়েছি অনুরোধ করার পর। বিদ্যুৎ যেমন যাচ্ছিল তেমন যাচ্ছে, সেই বিদ্যুৎ ব্যবহার করে ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন। সেই বিদ্যুৎ না থাকলে দিতে পারতেন কিনা জানি না। পানির যেরকম যাওয়ার কথা ছিল সেরকমই যাচ্ছে, প্রয়োজন হলে কাঁচা সবজিও যাচ্ছে, ডিমের সংকট হলে ডিমও যাচ্ছে। কিন্তু আমি একটা উদাহরণ জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে তারেক রহমান সরকার আসার পরে ভারত সরকারের প্রতি তারা এই একটা না, জেস্টার ধরুন যদি আপনি বলেন, যেগুলোর কথা বলছেন, বিদ্যুৎ কোনো যাচ্ছে, একটা পানি যাচ্ছে। পদক্ষেপ যদি দেখেন, এই আমার অনেক কারণ আরেকটু ব্যাখ্যা করে দিই, সুবিধা হবে নিশ্চয়ই। বুঝতে। খলিলুর রহমান যখন ভারতে এসেছিলেন এপ্রিল মাসে, তখন দুপক্ষের মধ্যে বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছিল অনেকগুলো। সেটা হচ্ছে দুই দেশের মধ্যে যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গুলো আছে বিভিন্ন বিষয়ে, প্রায় 70টার উপরে আছে, সেগুলোর বৈঠক শুরু হওয়ার প্রস্তাব ভারত দিয়েছে।
বাংলাদেশ অতি সম্প্রতি কেবলমাত্র গঙ্গা পানি চুক্তির একটা কারিগরি কমিটি তার একটা বৈঠক সুখা মরশুমের শেষ সপ্তাহে দিয়েছেন। কেন এত দেরি করলেন আমি জানি না। বাংলাদেশের সাংবাদিকরাও প্রশ্ন করেননি তাদেরকেও। পররাষ্ট্র মন্ত্রণালয় রোজ প্রশ্ন করেন নানা বিষয়, এটা প্রশ্ন করেন না যে আপনারা এত সুখা মরশুম তো শেষই হয়ে গেল, তো পানি মাপবেন কি করে, তার আগে কেন পাঠান? এক। দুই, সম্প্রতি আবার এরপরে হয়তো অনেক প্রশ্ন আসবে, বিজিবি বিএসএফ এর সর্বোচ্চ পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠক দ্বিবার্ষিক বৈঠকটাও অনুষ্ঠিত হলো। এছাড়া যে বাকি যে মেকানিজম গুলো, ধরুন বাণিজ্য সংক্রান্ত, ভিসা সংক্রান্ত, কনসুলার সার্ভিস সংক্রান্ত, আরো যে নানা ধরনের যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে, সেগুলোর কিন্তু কোনো বৈঠকের কোনো যে বাংলাদেশ সরকার বৈঠকের প্রস্তাব দিয়েছে আর ভারত গ্রাহ্য করেছে বা খারিজ করেছে, এমন কথা আমরা জানি না। বরং আমাদেরকে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আমরা যে কোনো বৈঠকে যে জি, কোনো দিন রাজি আছি। আচ্ছা।